আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পড়ব প্লবতা নিয়ে। প্রথমে আমরা প্লবতা জিনিসটা বুঝি যে আমরা যদি একটা ফুটবলকে পানিতে রাখি, তখন দেখা যায় কি ফুটবলটা ভেসে আছে। কিন্তু ফুটবলটা ডুবে যায়নি। কেন ডুবে যায়নি? কারণ হচ্ছে ফুটবলটাকে পানি একটা ঊর্ধ্বমুখী বল দিচ্ছে। ফুটবলের একটা ভর আছে, আবার পৃথিবী তাকে অভিকর্ষ বলে নিজের দিকে টানছে। তারপরে সে ডুবে যাচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে পানি তাকে একটা ঊর্ধ্বমুখী বল দিচ্ছে। এই যে কোনো কিছুকে তরলে রাখলে তরল যে তাকে একটা ঊর্ধ্বমুখী বল দেয়, তাকেই বলে হচ্ছে প্লবতা বল। সংজ্ঞাটা কি? তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে প্লবতা বল তাকে প্লবতা বলে। তো ফুটবলটাকে যখন পানির উপরে রাখা হয়েছে, তখন ফুটবলটার ওজন নিচের দিকে কাজ করেছে, তাই না? তাকে গ্র্যাভিটি নিচের দিকে টানছে। ফলে ফুটবলটার ওজন নিচের দিকে কাজ করছে। কিন্তু তাকে নিচের দিকে যেতে বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল। এই যে ঊর্ধ্বমুখী বল, এটা একটা লব্ধি বল। কেন লব্ধি বল? কারণ হচ্ছে তরল তাকে ঊর্ধ্বমুখী বল দিচ্ছে। ফলে এই ঊর্ধ্বমুখী বলের কারণে নিচের দিকে যে বলটা ছিল গ্র্যাভিটি কর্তৃক, সেই বলটা নাকচ হয়ে যাচ্ছে। ফলে এই যে লব্ধি বল, এই লব্ধি বলকে বলা হয় প্লবতা বল। এই প্লবতা বলের কারণেই নৌকা, জাহাজ, বিশাল বিশাল ভারী বস্তু পানিতে কি থাকে? ভেসে থাকে। এই প্লবতা বলের মান হবে বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। মানে একটা বস্তুকে পানিতে রাখা হলে সেই বস্তুর যতটুকু অংশ ডুবে যাবে, সেই অংশ কতটুকু পানি অপসারণ করতে পারে, ঠিক ওই পানির অপসারণকৃত পানির ওজনের সমপরিমাণ বল সে উপরের দিকে লাভ করবে। তাহলে সে যদি বেশি পরিমাণে তরল অপসারণ করতে পারে, তাহলে সে বেশি পরিমাণে ঊর্ধ্বমুখী বল পাবে। সে যদি কম পরিমাণে পানি অপসারণ করতে পারে, তাহলে সে কম পরিমাণে ঊর্ধ্বমুখী বল পাবে। এই জন্যই কি ফুটবল ভেসে থাকে, আর ক্রিকেটের একটা ভারী বল যদি পানিতে রাখা হয়, তাহলে সেটা ডুবে যায়। কারণ কি? ক্রিকেটের বলের তোমার আয়তন হচ্ছে কম, ফলে সে কম পরিমাণ পানি অপসারণ করতে পারে। আর সে কতটুকু ঊর্ধ্বমুখী বল পায়? সে যতটুকু পানি অপসারণ করতে পারবে, ঠিক ততটুকু ঊর্ধ্বমুখী বল সে পাবে। যেহেতু ফুটবল বেশি পরিমাণে পানি অপসারণ করতে পারে, আর ওই অপসারণকৃত পানির যে ওজন, সেটা ফুটবলের ওজনের চেয়ে কি হয়? কম হয়। এজন্য সে বেঁচে থাকে। আবার দেখো, নৌকা, তারপর হচ্ছে জাহাজ, এগুলো বিশাল বিশাল ভারী বস্তু পানিতে ভেসে থাকে। ভেসে থাকার কারণ কি? ভেসে থাকার কারণ হচ্ছে তোমার নৌকা, সে অনেক বেশি পরিমাণে পানি অপসারণ করতে পারে, এবং সে যতটুকু পানি অপসারণ করতে পারে, অপসারণ করা মানে হচ্ছে যে আমি এই বস্তুটাকে যদি পানিতে রাখি, তাহলে যতটুকু ডুবে যাবে, এই ডুবে যাওয়ার পর এখান থেকে কি পরিমাণে পানি চারদিকে সরে গেল, এই যে সরে যাওয়া, এটাকে বলে অপসারণকৃত পানি। তো নৌকা কি হয়? নৌকা অনেক বড় হয় এবং অনেক ফাঁপা থাকে, তাই না? তো নৌকা যখন পানিতে ডুবানো হয়, সে অনেক বেশি পরিমাণে পানি অপসারণ করতে পারে। সে যেহেতু অনেক বেশি পরিমাণে পানি অপসারণ করতে পারে, ঠিক ততটুকু ওই পানির ওজনের পরিমাণ বল, ঊর্ধ্বমুখী বল সে লাভ করে। ফলে নৌকা ডোবে না এবং অনেক ভারী ভারী জিনিস নিয়ে যেতে পারে। ঠিক একই কথা জাহাজের ক্ষেত্রেও। জাহাজ কি করা হয়? জাহাজ লোহা দিয়ে বানানো হয়। এক টুকরা লোহাকে যদি পানিতে রাখা হয়, সেটা ডুবে যাবে। কিন্তু জাহাজ এমনভাবে বানানো হয় যাতে সে বেশি পরিমাণ পানি অপসারণ করতে পারে, বেশি পরিমাণ পানিকে সরাইতে পারে। আচ্ছা, তাহলে প্লবতা কি? প্লবতা হচ্ছে এক ধরনের বল, ঊর্ধ্বমুখী বল। তো কোনো তরলে কোনো কিছু ডুবানো হলে বা রাখলে, তরল কর্তৃক প্রযুক্ত বল আমরা আগেই পড়ে এসেছি। বলটা কি হয়? বলের মানটা হয় F = AH ρg, যেখানে A ছিল ওই বস্তুর ক্ষেত্রফল, H ছিল ওই বস্তুর উচ্চতা, আর রো হচ্ছে ওই তরলের ঘনত্ব, আর জি হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ। এবার চলো আমরা প্লবতার সূত্রটা একটু দেখি। প্রথমে আমরা একটা পাত্রে একটা সিলিন্ডার রেখেছি। এই সিলিন্ডারের উভয় পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ধরি A, আর এই পাত্রের উচ্চতা হচ্ছে H। এই তরল থেকে এই পাত্রের উপরের পৃষ্ঠের গভীরতা ধরি H1, আর তরল থেকে পাত্রের নিচের পৃষ্ঠের গভীরতা ধরি H2। দেখো, এই সিলিন্ডারটাকে যখন তরলে ডুবানো হবে, পানিগুলো কি করবে? সিলিন্ডারের চারপাশ থেকে কি দিবে? একটা চাপ দিবে। এই পাশের পানিগুলো তাকে এই পাশে চাপ দিবে, এই পাশের পানিগুলো তাকে এই দিকে চাপ দিবে,
উপরের পানিগুলো তাকে নিচের দিকে চাপ দিবে আর নিচের দিকের পানিগুলো তাকে উপরের দিকে চাপ দিবে। প্রথমে দেখো এই পাশের পানি আর এই পাশের পানি যেহেতু বিপরীত দিকে চাপ দিচ্ছে, এই চাপের মান কি হয়? সমান হয়। এজন্য এটা কাটাকাটি চলে যাবে। এবার আসো কি? এবার আসো হচ্ছে এই যে উপরের পানিগুলো তাকে নিচের দিকে চাপ দিচ্ছে বা বল প্রয়োগ করছে, আর নিচের দিকের পানিগুলো তাকে উপরের দিকে বল প্রয়োগ করছে। এটার মানটা একটু বের করি। সিলিন্ডারের উপর পৃষ্ঠে, মানে এই পৃষ্ঠে, তরল কর্তৃক নিম্নমুখী বল, তাকে উপরের পৃষ্ঠের তরলগুলো তাকে নিচের দিকে বল দিচ্ছে। সিলিন্ডারের উপর পৃষ্ঠে তরল কর্তৃক নিম্নমুখী বল F1 ধরি। এ তার ক্ষেত্রফল H1, এই যে তরল থেকে তার উপরের পৃষ্ঠের যে বল H1 রোজি। আর সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠে, এই পৃষ্ঠে তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল, মানে তরল তাকে এই দিকে বল দিচ্ছে। ঊর্ধ্বমুখী বল হবে F2 H2 রোজি। H2 কি? এই যে তরল থেকে তার নিচের পর্যন্ত যেই গভীরতা। তাহলে সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠে তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল হচ্ছে F2 ইকুয়াল H2 রোজি। আর সিলিন্ডারের দুই পাশে পার্শ্বজনিত বল, মানে তাহলে এই সিলিন্ডারের দুই পাশের যে তরল আছে এইগুলো কি করছে? তাকে বল প্রয়োগ করছে। সিলিন্ডারের দুই পাশে পার্শ্বজনিত বল পরস্পর সমান ও বিপরীতমুখী বিধায় নাকচ হয়ে যায়। এবার আসো ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা কি? তাহলে আমরা উপরের দিকের যে বল, এই উপরের দিকের বলটাই হচ্ছে তোমার প্লবতা বল। তাহলে উপরের দিকে কি পরিমাণ বল সে কাজ করছে এটা বের করতে হলে কি করতে হবে? বের করতে হলে উপরের দিকের বল থেকে নিচের দিকের বলটা কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে বোঝা যাবে আসলে উপরের দিকে কতটুকু বল কাজ করছে। একটা বল উপরের দিকে কাজ করছে, কিন্তু আবার আরেকটা বল নিচের দিকেও কাজ করছে। তাহলে প্রকৃত উপরের দিকে বল কতটুকু বল কাজ করছে কিভাবে পাবো আমরা? এই যে যতটুকু বল উপরের দিকে কাজ করছে ততটুকু বল থেকে নিচের দিকে কতটুকু বল কাজ করছে এটাকে বাদ দিয়ে দেব। তাহলে নিম্নমুখী বল F1 হয় আর ঊর্ধ্বমুখী বল F2। ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বলটা বাদ দিলেই আমরা লব্ধি বলটা পাবো। তাহলে F2 মাইনাস F1। F2 ছিল H2 রোজি আর F1 AH1 রোজি। তাহলে AH2 রোজি মাইনাস AH1 রোজি। এবার দেখো আমরা A রো জি কমন যায়। A রোজি কমন গেলে থাকে কি? H2, আর এখান থেকে থাকে মাইনাস H1। এখান থেকে কমন নিয়ে এভাবে হয়েছে। এই রোজি কমন নেওয়া হয়েছে, তাহলে H2 এখান থেকে H1, H2 মাইনাস H1। তাহলে কি থাকে দেখো, H2 মাইনাস H1 কি হয়? এই যে এই পুরোটা হচ্ছে H2 আর এই এতটুকু হচ্ছে H1। তাহলে এতটুকু থেকে এতটুকু বাদ দিলে কতটুকু থাকে? এই যে এখান থেকে এতটুকু থাকে না? তাহলে এতটুকুর মান কি? এই যে H, আর Hটা কি? এই যে সিলিন্ডারের উচ্চতা। এজন্য H2 মাইনাস H1 মানে হচ্ছে এই যে সিলিন্ডারের যে উচ্চতা H। তাহলে A রোজি H। আবার দেখো এটাকে আমরা AHটা একসাথে লিখলাম আর রোজিটা আলাদা লিখলাম। এবার AH মানে কি? AH মানে হচ্ছে আয়তন, ক্ষেত্রফল গুণ উচ্চতা, আয়তন। তাহলে এই যে ভি রোজি বা AH রোজি এটাই হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা। তাহলে প্লবতার সূত্র কি? প্লবতার সূত্র হচ্ছে ভি রোজি। প্লবতা ইকুয়াল টু ভি রোজি। এককটা কি হবে? আমরা আগে বলেছি প্লবতা কি এক প্রকার বল। তাহলে বলের এককটাই হবে প্লবতার একক। তাহলে দেখো প্লবতার একক সমান হবে বলের একক। যেহেতু প্লবতা এক ধরনের বলই, বলের একক সমান নিউটন। প্লবতা কেমন বল? প্লবতা হচ্ছে এক প্রকার ঊর্ধ্বমুখী বল। এবার আসো, তাহলে আমরা সূত্র পেলাম কি? প্লবতা ইকুয়াল টু ভি রোজি। দেখো আমরা প্লবতার কি কি বৈশিষ্ট্য পাই এখান থেকে। প্লবতা কার কার উপর নির্ভর করে? আয়তনের উপর নির্ভর করে। এটা কার আয়তন? ওই যে বস্তুর যে নিমজ্জিত অংশের আয়তন তার উপর নির্ভর করে। রো মানে বস্তুর যে তরলে ডুবন্ত, রো মানে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। দেখো তাহলে প্লবতার কিছু বৈশিষ্ট্য বললে প্রথমে আমরা বলবো প্লবতা সবসময় ঊর্ধ্বমুখী বল হিসেবে কাজ করে। প্লবতা এক ধরনের বল এবং সেটা কেমন বল? ঊর্ধ্বমুখী বল। প্লবতা তরলের ঘনত্বের উপর নির্ভরশীল, এই যে রোর উপরও নির্ভরশীল। তাই ভিন্ন ভিন্ন তরলে কোনো বস্তুর প্লবতার মান ভিন্ন ভিন্ন হবে। একটা বস্তুকে যদি পানিতে ডুবানো হয় এবং কেরোসিনে ডুবানো হয় তাহলে তাদের যে প্লবতার মান সেটা কি হবে? আলাদা আলাদা হবে।
বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে। প্লবতার মান বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে। আয়তন যত বেশি হবে প্লবতা বল তত বেশি হবে। আয়তন যত কম হবে প্লবতা বল তত কম হবে। প্লবতা বল বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এই যে আমরা বলেছিলাম বস্তু কতটুকু ঊর্ধ্বমুখী বল প্রাপ্ত হয়, যতটুকু সে তোমার ডুবন্ত আছে, নিমজ্জিত আছে, সে যতটুকু পানি অপসারণ করতে পারবে ঠিক সেম ওই পানির ওজনের সমপরিমাণ বল সে উপরের দিকে লাভ করবে। এটাই হচ্ছে প্লবতা বল। চলো একটা সিমুলেশনের মাধ্যমে আমরা একটু প্লবতাটা বুঝি। একটা 4 কেজি বস্তুর একটা ব্লক নিলাম ধরো। এটা আমরা যদি মাপি তাহলে এর ওজন হয় 39.2 নিউটন। 39.2 নিউটন। এইটা যদি আমরা তরলে ডুবাই, এটা তরলে ডুবালে সে হচ্ছে দেখো ডুবে যাচ্ছে এবং পানির আগের আয়তন ছিল কত? 100 লিটার। এটা ডুবানোর পর পানির পরবর্তী আয়তন হচ্ছে 102 লিটার। মানে সে 2 লিটার আয়তন অপসারণ করতে পারবে এবং এই 2 লিটার আয়তনের যে তোমার 2 লিটার পানির যে ওজন, সে সমপরিমাণ ওজন সে উপরের দিকে লাভ করবে। কিন্তু তার ওজন যেহেতু বেশি, যতটুকু পানি অপসারণ করতে পারে তার চেয়ে বেশি, তাই সে ডুবে যাবে। দেখো এখানে যদি আমরা এটা মাপি তাহলে দেখো এটা হচ্ছে 31.1 নিউটন। মানে সে কিছু পরিমাণ, আর একটু নিচে নামাই, দেখো নিচে নামাচ্ছি আর সে ওজন হারাচ্ছে। যত নিচে নামাবো সে তত ওজন হারাবে। এবার দেখো এই ব্লকটা আনি, এই ব্লকটাও কি 4 কেজি, কিন্তু এর আয়তনটা বেশি। আয়তন বেশি মানে কি সে বেশি পরিমাণে পানি অপসারণ করতে পারবে। বেশি পরিমাণ পানি যদি অপসারণ করতে পারে তাহলে কি সে বেশি পরিমাণে ঊর্ধ্বমুখী বল পাবে। এটা যদি পানিতে রাখি, দেখো বস্তুটা পানিতে ভাসছে, সে 104 লিটার, আগে ছিল 100 লিটার, এখন 104 লিটার। সে কতটুকু ঊর্ধ্বমুখী বল পেয়েছে? সে 4 লিটার পানির যে ওজন তার সমপরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রাপ্ত হয়েছে। তাহলে এই বস্তুটা ডুবে গেল আর এই বস্তুটা ভাসলো, কারণটা কি? কারণ হচ্ছে এই বস্তুর আয়তনটা ছোট, ফলে সে বেশি পানি অপসারণ করতে পারে না। বেশি পানি অপসারণ করতে পারে না মানে সে উপরের দিকে বেশি বল পায় না। আর এই বস্তুটা একই ওজন, একই ভর, 4 কেজি, কিন্তু তার যেহেতু আয়তনটা বড়, ফলে সে বেশি পরিমাণ তরল অপসারণ করতে পারে, ফলে তাকে তরল বেশি পরিমাণে ঊর্ধ্বমুখী বল দেয়, ফলে সে ভেসে থাকতে পারে। আমরা এর যদি ভরটা মাপি, দেখো 7.1 নিউটন। এটা অনেক বেশি ছিল, এটা মানে অনেক ওজন হারিয়েছে তরলে। তো এটা হচ্ছে প্লবতা বল। প্লবতা বল কার উপর নির্ভর করে? বস্তুর আয়তনের উপর নির্ভর করে। দেখো এই বস্তুটাকে প্লবতা বল বেশি, কারণ কি তার আয়তনটা বেশি। প্লবতা বল ছিল ভি, প্লবতা ইকুয়াল টু ভি রোজি। যেহেতু ভি এর মান বেশি এই জন্য তার প্লবতা বল বেশি, ফলে সে ভেসে থাকবে। আর এই বস্তুটার যেহেতু ভি এর মান কম, ফলে তার প্লবতার মানও কম। কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওজন হারায় বলে মনে হয় কেন? ব্যাখ্যা করো। এটা খ নম্বরের আশা কোশ্চেন, বোর্ড কোশ্চেন। কেন হারাবে? দেখো আমরা জানি কোনো ভারী বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল পদার্থ বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঘটনাকে প্লবতা বলে। অপরদিকে বস্তুর ওজন সরাসরি নিচের দিকে কাজ করে। বস্তুর ওজন ও প্লবতা একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়া করায় তরলে বস্তুর ওজন হ্রাস পায়। এজন্য কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওজন হারায় বলে মনে হয়। কি বলেছে? যে কোনো বস্তুকে যখন তরলে রাখা হয় তখন বস্তুর যে ওজন সে নিচের দিকে কাজ করে আর প্লবতা বল উপরের দিকে কাজ করে, ফলে তার ওজনটা কি হয়? কমে যায়। এই জন্য তাকে ওজন হারায় বলে মনে হয়। পানির মধ্যে ভারী বস্তু উত্তোলন সহজ কেন? এটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে কেন সহজ হবে, কারণ বস্তুটা কিছু পরিমাণে ওজন হারাবে, ফলে তার ওজনটা কম মনে হবে। এটা কার কারণে হবে? প্লবতার কারণে হবে। দেখো বাতাস ও পানি উভয় প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থের মধ্যে কোনো বস্তু ডুবালে সেটি একটি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বল লাভ করে। সম আয়তন বস্তুর উপর প্লবতা বল প্রবাহের ঘনত্বের উপর নির্ভর করে। অর্থাৎ আয়তন যদি সমান হয় তাহলে কার উপর নির্ভর করবে? রো এর উপর নির্ভর করে। প্লবতা ইকুয়াল ভি রো জি।
রো এর উপর নির্ভর করে। ঘনত্ব যদি বেশি হয়, প্লবতা বল বেশি হবে। বাতাস অপেক্ষা পানির ঘনত্ব বেশি হওয়ায় কোনো বস্তু পানির চেয়ে বেশি প্লবতা বল লাভ করে। ফলে বস্তুটি বাতাসের চেয়ে পানিতে বেশি ওজন হারাবে। ফলে পানির মধ্যে বস্তুটি উত্তোলন করা সহজ হবে। এখানে বলেছে যে যদি তুমি বাতাসে একটা ওজন হয়, কিন্তু পানিতে যে পানির ঘনত্ব যেহেতু বেশি, ফলে পানিতে ওই বস্তুর প্লবতা বলটাও বেশি হবে। প্লবতা বল বেশি হবে মানে বস্তুটা বেশি পরিমাণে ওজন হারাবে, ফলে পানির মধ্যে ওই ভারী বস্তুটাকে উত্তোলন করা সহজ হবে। এবার দু একটা প্লবতার প্রবলেম সলভ করি। একটি চোঙে 40 সেন্টিমিটার কিউব পানি আছে। একটি বস্তু নিমজ্জিত করায় পানির আয়তন হলো 50 সেন্টিমিটার কিউব। প্লবতার মান কত? তাহলে দেখো, প্লবতার সূত্র আমরা জানি কি, ভি রো জি। আমাদের ভিটা কার আয়তন? বস্তুর আয়তন। তাহলে বস্তুর ডুবন্ত অংশের আয়তন। তো ডুবানোর পরে আয়তন, পানির আয়তন কত হয়েছে? আগে ছিল 40 আর পরে হয়েছে 50। তাহলে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন কত? এই যে 10 সেন্টিমিটার কিউব বেড়েছে, তাহলে 10 সেন্টিমিটার কিউব হলো বস্তুর নিমজ্জিত অংশের আয়তন। আর যেহেতু পানি, রো এর মানটাও জানি, আর জি এর মানটা তো 9.8 সবাই জানি। তো সিম্পলি প্লবতার মানটা বের করব। আগে চলো কি কি দেওয়া আছে এটা উঠাই। দেওয়া আছে বস্তুর আয়তন। আয়তন কত? এই যে আগে পানির আয়তন ছিল 40 সেন্টিমিটার কিউব, আর ওই বস্তু নিমজ্জিত করায় বা ডুবানোয় পানির আয়তন হয়েছে 50 সেন্টিমিটার কিউব। তাহলে যতটুকু আয়তন বেড়েছে সেটাই হলো ওই বস্তুর ডুবন্ত অংশের আয়তন। তাহলে বস্তুর আয়তন হলো 50 মাইনাস 40, অর্থাৎ 10 সেন্টিমিটার কিউব। কিন্তু আমরা তো সেন্টিমিটার কিউবে নিব না, আমরা নিব এসআই এককে মিটার কিউবে। তাহলে সেন্টিমিটার কিউবের সাথে 10 টু দি পাওয়ার মাইনাস 6 গুণ দিলে কি হয়ে যায়? মিটার কিউব হয়ে যায়। এই যে তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব। আর কি দেওয়া আছে? পানির ঘনত্ব আমরা জানি 1000 কেজি মিটার পার কিউব, আর অভিকর্ষ ত্বরণ জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা জানি প্লবতা মানে কি। প্লবতা ইকুয়াল টু ভি রো জি। ভি এর মান কত? 10, রো এর মান 1000, জি এর মান 9.8। তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 1000 ইন্টু 9.8। তাহলে প্লবতা বলের মান আসবে 0.098 নিউটন। আরেকটা ম্যাথ দেখো। একটি পাত্র পানি দিয়ে এবং অপর একটি পাত্র কেরোসিন দিয়ে পরিপূর্ণ আছে। প্রথম পাত্রটির উচ্চতা 75 সেন্টিমিটার এবং পানি ও কেরোসিনের ঘনত্ব যথাক্রমে 1000 কেজি পার মিটার কিউব ও 800 কেজি পার মিটার কিউব। অপর একটি বস্তু আছে যার আয়তন 400 সেন্টিমিটার কিউব। বস্তুটিকে প্রথম ও দ্বিতীয় পাত্রের তরলের মধ্যে ছেড়ে দিলে কোন পাত্রে প্লবতার মান বেশি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, দেখো কি বলেছে। এই যে বস্তু, একটি বস্তু আছে যার আয়তন 400 সেন্টিমিটার কিউব। এই বস্তুটাকে যদি প্রথম তরল আর দ্বিতীয় তরলে ডুবাই, তাহলে কোন পাত্রের কোন পাত্রের তরলে ডুবালে প্লবতার মানটা বেশি হবে? এখানে আমরা দুইটা প্লবতার মান বের করব এই বস্তুর আয়তন দিয়ে। আয়তন 400 সেন্টিমিটার কিউব, শুধু আমাদের পার্থক্য হবে কোথায়? ঘনত্বে। একবার ঘনত্ব নিব 1000 কেজি পার মিটার কিউব, আর একবার ঘনত্ব নিব 800 কেজি পার মিটার কিউব। জি এর মান তো কনস্ট্যান্টই। তাহলে চলো, প্রথমে কি দেওয়া আছে? বস্তুর আয়তন হচ্ছে 400 সেন্টিমিটার কিউব। আমরা মিটার কিউবে নেব 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ করে। তাহলে মিটার কিউব নিতে 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ দিতে হয়। প্রথম তরলের ঘনত্ব কি? 1000 কেজি পার মিটার কিউব, আর দ্বিতীয় তরলের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। প্রথমটা ছিল পানি আর দ্বিতীয়টা ছিল কেরোসিন। এবার আসো, প্রথম পাত্রে বস্তুর প্লবতার মানটা নির্ণয় করব। আমরা জানি কি, প্লবতা ইকুয়াল টু ভি রো জি। বস্তুর আয়তন এইটা, আর প্রথম পাত্রের জন্য তরলের ঘনত্ব ছিল এইটা। এবার মানটা বসাবো যে আয়তন গুণ 1000 বা ঘনত্ব গুণ অভিকর্ষ ত্বরণ, মান আসবে 3.92 নিউটন। অর্থাৎ প্রথম পাত্রে বস্তুর প্লবতার মান হবে 3.92 নিউটন। এবার কি করব? এবার দ্বিতীয় পাত্রের বস্তুর প্লবতার মানটাও
বের করব কিভাবে? একই সূত্র দিয়ে, শুধু রো এর মানটা হবে আলাদা। রো এর মানটা হবে 800। এবার দেখো দ্বিতীয় পাত্রে বস্তুটির প্লবতা। আমরা জানি কি প্লবতা ইকুয়াল টু ভি রো জি। মান বসাবো, আয়তন সেম 400 × 10⁻⁻6 যেহেতু বস্তুটা একই। তারপর ঘনত্ব 800 এবং অভিকর্ষ ত্বরণ 9.8। মান আসবে 3.136 নিউটন। তাহলে দেখো প্রথম পাত্রে বস্তুর প্লবতা মান আসছে 3.92 নিউটন, দ্বিতীয় পাত্রে আসছে 3.136 নিউটন। প্রথম পাত্রে যেহেতু রো এর মান বা ঘনত্ব মান বেশি এই জন্য বেশি আসছে, আর দ্বিতীয় পাত্রে যেহেতু ঘনত্বের মান কম এই জন্য কম আসছে। আমরা আগে পড়েছিলাম যে প্লবতা বলের মান ঘনত্বের উপরে নির্ভর করে। ঘনত্ব বেশি হলে প্লবতা বলের মান বেশি হয়, ঘনত্ব কম হলে প্লবতা বলের মান কম হয়। তাহলে এই দুইটা পাত্রের মধ্যে কোন পাত্রে বস্তুটির প্লবতা বলের মান বেশি? অবশ্যই প্রথম পাত্রে। তাহলে বস্তুটিকে উভয় তরলে ছেড়ে দিলে দ্বিতীয় পাত্রের প্লবতার মান বেশি। এবার দুই একটা এমসিকিউ দেখো। প্লবতা কোন দিকে ক্রিয়া করে? প্লবতা বল কোন দিকে ক্রিয়া করে? পাশের দিকে, উপরের দিকে, নিচের দিকে, কেন্দ্রের দিকে? কোন দিকে হবে? অবশ্যই উপরের দিকে, কারণ উপরের দিকে যে লব্ধি বলটা হয় সেটাই প্লবতা বল। তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তাহলে এই যে বলটা সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, তাই না? তাহলে এই বলটা হবে উপরের দিকে। তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন? নিম্নমুখী বলের জন্য, ঊর্ধ্বমুখী বলের জন্য, পৃষ্ঠটানের জন্য, বায়ুচাপের জন্য? কার জন্য? অবশ্যই ঊর্ধ্বমুখী বলের জন্য। তাহলে উত্তর হবে খ।